গুড ইভিনিং স্টুডেন্টস, আমি অভিজিৎ স্যার। আজকে পলিটিক্যাল সায়েন্স মিশন থার্ড সেমিস্টার 2026-এর সেকেন্ড ক্লাস। আমি যে কোশ্চেন অ্যান্সার সিরিজ শুরু করেছি তোমাদের জন্য, তার আজকে সেকেন্ড ক্লাস। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি এবং আমরা দেখে নিই ক্লাসে আমাদের আজকে কি কি প্রশ্ন থাকছে তোমাদের জন্য। আজকে আমাদের প্রথম প্রশ্ন, এটি খুব সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নটাই খুব সুন্দর। সেটা হচ্ছে যে কলম ম্যাচিং এর প্রশ্ন দিয়েছে। এমন প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। পরীক্ষা যদি কলম ম্যাচিং না পাও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা একটা কোশ্চেন ডাইরেক্ট পাবে। অপশন মানে যেটা এমসিকিউ, যে অপশন ডাইরেক্ট কোশ্চেন থাকে তার সাথে চারটে অপশন, সেই রকম যে প্যাটার্নটা, সেই প্যাটার্নও কোশ্চেন তোমরা এখান থেকে পাবে। তো দেখো আজকে আমাদের যেটা দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেড, আন্তর্জাতিক সংগঠন এবং তাদের কারেন্ট হেড বা বর্তমান প্রধান, তাদের সাথে ম্যাচ করতে দিয়েছে। তো চলো বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের সাথে কে, সরি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান কে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান হচ্ছেন, বিশ্ব ব্যাংকের বর্তমান প্রধান হচ্ছেন অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার বর্তমান প্রধান কে? টেড্রোস অ্যাধানম। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান প্রধান কে? অ্যান্টোনিও গুটারেস। আর আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বর্তমান প্রধান কে? ক্রিস্টালিনা জর্জিয়েভা। ঠিক আছে, তাহলে এখানে অপশন হিসাবে তাহলে আমরা কোনটা পাচ্ছি? এখানে আমরা অপশন হিসাবে পাচ্ছি অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের আজকে উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে আমি বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু তথ্য থাকবে অবশ্যই। দেখো এখানে কি সুন্দর আমি তথ্য দিয়ে দিয়েছি তোমাদের জন্য, যেটা অন্য, যদি ওই যে আগের প্রশ্নটা করলে যদি সেই প্রশ্নটা না আসে, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা তৈরি হয়। তো দেখো প্রথমে বলছি বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক সংগঠন, সদর দপ্তর, এখন মোট সদস্য দেশ কতগুলো? বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সদস্য সংখ্যা 189। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য সংখ্যা 194। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রটা সবাই মনে রাখবে, কিন্তু নিউ ইয়র্ক সিটি যদি কখনো প্রশ্ন ঢুকিয়ে দেয় যে কোন শহরে অবস্থিত, তাহলে তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য শহরটাও অবশ্যই মনে রাখবে জাতিপুঞ্জের ক্ষেত্রে, সম্মিলিত জাতিপুঞ্জের হেডকোয়ার্টারের ক্ষেত্রে। সদস্য দেশ কতগুলো? বর্তমানে 193টা। গতকাল একটা প্রশ্ন করেছিলে, লাস্ট মেম্বার স্টেট জয়েন করেছে ইউনাইটেড নেশন, সাউথ সুদান। কোন দেশ? সাউথ সুদান। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। 191টি দেশ বর্তমানে। ঠিক আছে, এখান এই যে কোনো প্রশ্ন আসতে পারে, ম্যাচিং সদস্য সংখ্যা দিয়ে ম্যাচিং দিতে পারে, সদর দপ্তর দিয়ে ম্যাচিং দিতে পারে, কিংবা সরাসরি প্রশ্ন করে দিতে পারে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। ন্যাম, ন্যাম শব্দটির পুরো নাম কি? ন্যাম শব্দটির পুরো নাম কি? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যামের পুরো নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। অর্থাৎ এখানে যে সেটা আমি আর জোট নিরপেক্ষ বলে আলাদা করে ইংলিশে দিইনি, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টই রেখেছি। তোমাদের নামটা হয়তো ন্যামের যেহেতু পুরো শব্দ, এটা ইংরেজিতেই জিজ্ঞাসা করবে, ইংলিশে, সেজন্য আমিও এখানে অপশনটা ইংলিশে রেখেছি। এটা হচ্ছে জোট নিরপেক্ষ। আমাদের যে জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, যার জনক ছিলেন, গতকালই পড়ছিলে তোমরা, জনক বলা হয় আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে, পণ্ডিত জওহরলাল নেহরুকে। সেই আন্দোলনের সম্পূর্ণ অর্থ হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলা হয় ইংরেজিতে। বাংলায় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্নে কি কি আছে, এর সাথে কি অ্যাটাচ আছে, এর সাথে কোনো প্রশ্ন আলাদা করে তথ্য দিইনি। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য, ইউনাইটিং ফর পিস প্রস্তাব গ্রহণ করেছিল কোন সংস্থা? খুব গুরুত্বপূর্ণ। ইউনাইটিং ফর পিস বা শান্তির জন্য ঐক্য কোন সংস্থা গ্রহণ করেছিল? এটা গ্রহণ করেছিল যে জাতিপুঞ্জের সাধারণ সভা। অপশন হচ্ছে জাতিপুঞ্জের, উত্তর হচ্ছে জাতিপুঞ্জের সাধারণ সভা। চারটা অপশন: নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের সাথে সাথে আছে হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদ, তার সাথে হচ্ছে তোমার আন্তর্জাতিক আদালত। নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য সংখ্যা কত? 15। তার মধ্যে P5 কাদেরকে বলা হয়? শর্টে লিখছি রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, চায়না আর ফ্রান্স। মাথায় রাখবে, এদেরকে একসাথে 5টা দেশকে P5 বলে। এদের কাছে কি ক্ষমতা আছে? এদের কাছে ভেটো পাওয়ার আছে, ভেটো পাওয়ার। আচ্ছা, 15টা দেশ, 15টা দেশের মধ্যে বাকি 10 জন কি? 10 জন হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার। শর্টে লিখলাম NPM। কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে, পরে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালতের বর্তমান বিচারক সংখ্যা কত? হচ্ছে টোটাল 15। কত বছরের জন্য তারা নির্বাচিত হয়? 9 বছরের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে, চলো ইউনেস্কো থেকে পরের প্রশ্ন আসবে। একটু আগে তোমরা দেখলে ইউনেস্কো থাকবে, পরের প্রশ্ন থাকবে। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই, এখান থেকে কিছু তথ্য নেই। ঠিক আছে, আচ্ছা, 1950 সালে কোরীয় যুদ্ধ বা কোরিয়ান যুদ্ধের সময় সাধারণ সভায় এই ঐতিহাসিক প্রস্তাব পাস হয়, যা আচ্ছা এটি হচ্ছে আমাদের তথ্য দিয়েছি আমরা। আচ্ছা, এই যে আগে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সম্পর্কে আমি তথ্য দিয়েছি। আচ্ছা, এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ। দেখো, একটা হচ্ছে 1950 সাল। 1950 সালে কি হচ্ছে? কোরিয়া যুদ্ধ হচ্ছে। কোরিয়া যুদ্ধের সালটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, কোন যুদ্ধের সময় এই ইউনাইটিং ফর পিস বা শান্তির জন্য প্রস্তাব পাস করা হয়েছিল? সেটা হচ্ছে কোরিয়া যুদ্ধের সময়, যুদ্ধ থামানোর জন্য। আরেকটা, আচ্ছা এটা যুদ্ধ থামানো না, এটা হচ্ছে নর্থ কোরিয়ার যে আক্রমণ হয়েছিল সাউথ কোরিয়ার ওপর, সেই তার নিন্দা প্রস্তাব হিসেবে এবং শান্তি বজায় রাখার জন্য জাতিপুঞ্জের সাধারণ সভায় এই ইউনাইটিং ফর পিস প্রস্তাবটি পাস হয়। আরেকটা যেটা রয়েছে এখানে হচ্ছে, এই যে প্রস্তাবের একটা নাম্বার আছে 377V, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা এইভাবে প্রশ্ন আসতে পারে, যে তোমাদের এইভাবে প্রশ্ন করতে পারে যে
এবার প্রশ্ন করতে পারে তোমাদের যে 377 ভি এটি কোন প্রস্তাবের সাথে যুক্ত। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 4 কি বলছে, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটি কোন সালে স্বাক্ষর হয়? পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ চুক্তি বা এনপিটি কোন সালে স্বাক্ষরিত হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার জিজ্ঞাসা করেছে আগে। এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি বা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি, এটা পাস হয় হচ্ছে 1968 সালে। 1968 সালে এটি পাস হয়। পরের প্রশ্ন, পরে কি আছে, পরে প্রশ্ন নম্বর 5, কোশ্চেন নম্বর 5 কি বলছে, নিচের কোন নীতিটি পঞ্চশীল নীতির অংশ নয়? খুব সুন্দর প্রশ্ন, নিচের কোন নীতিটি পঞ্চশীল নীতির অংশ নয়? দেখো কি বলছে, কোনটা উত্তর হতে পারে, দেখা যাক। পারস্পরিক অনাক্রমণ, এটা তো পঞ্চশীল নীতির অংশ। পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান, এটাও অংশ। আঞ্চলিক অখণ্ডতা রক্ষা না করে সামরিক জোট গঠন। আচ্ছা পরের অপশনটা দেখি, আভ্যন্তরীণ বিষয়ে পারস্পরিক হস্তক্ষেপ না করা, হ্যাঁ এটাও অংশ। তাহলে আমাদের কাছে অপশন হিসাবে যদি 5টা যে নীতি সেটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা জানবে যে জোট নিরপেক্ষ নীতির একটা অংশ হিসেবে পঞ্চশীল যে নীতির তৈরি স্বাক্ষর হয়েছিল, পঞ্চশীল চুক্তি ভারত, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে স্বাক্ষর হয়েছিল, তাতে এই সামরিক জোট গঠন এইরকম কোনো নীতির কথা উল্লেখ ছিল না তাদের এই চুক্তির মধ্যে, দুই দেশেরই চুক্তির মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর করতে হবে, আমাদের উত্তর হবে যে অখণ্ডতা রক্ষা না করে, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা না করে সামরিক জোট গঠনটা হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা পরে তথ্য আছে কিছু, এই প্রশ্ন সম্পর্কে কিছু তথ্য আছে। পঞ্চশীল নীতি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসাবে গৃহীত 5টি মূল নীতি, অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে। আচ্ছা 1954 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের তৎকালীন প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী চৌ এন লাই এই দুটো নাম অবশ্যই মনে রাখবে এবং সালটাও মনে রাখবে, 1954 আর তার সাথে হচ্ছে 1954 আর তার সাথে কি হচ্ছেন, কাদের মধ্যে হয়েছিল, কারা সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, জওহরলাল নেহরু এবং চৌ-এন-লাই। দ্বিপাক্ষিক চুক্তি হয়, এই কি কি আছে দেখে নাও। আনুষ্ঠানিক পারস্পরিক পারস্পরিক অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক অনাক্রমণ, আভ্যন্তরীণ বিষয় পারস্পরিক হস্তক্ষেপ নয়, সমতা এবং পারস্পরিক সহযোগিতা, এই কয়েকটা যে নীতি, এটি ছিল পঞ্চশীল নীতির অংশ। এবং 1954 সাল এই নীতিটার পরে, মানে এই নীতি ওই আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের যে সময় যে শুরু হচ্ছে তার একটা ভিত্তি স্থাপন করেছিল পঞ্চশীল নীতি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? এক্ষুনি দেখলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, প্রশ্নটা একবার দেখিয়ে দিই। আমি বললাম এক্ষুনি যে দেখো এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই দেখো এখানে এক্ষুনি আমরা সেকেন্ড কোশ্চেন যেটা করলাম, এই দেখো এখানে সেকেন্ড কোশ্চেন যেটা আমি করলাম, তোমাদেরকে করালাম, পরিষ্কার বললাম এইরকম ভাবে প্রশ্ন আসতে পারে। 194, একটু আগে আমরা উত্তর দেখেছি 194। 194, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে হচ্ছে 194। তাহলে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সরি WHO, তার সদস্য সংখ্যা হচ্ছে 194। আবার আমি বলছি, যখন প্রশ্ন তোমরা তৈরি করবে বা যখন নিজেরা প্রশ্ন পড়বে, তখন সেই প্রশ্ন পড়ার ক্ষেত্রে দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। এই যে সংস্থা যে চ্যাপ্টার, মানে আন্তর্জাতিক সংগঠনের যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে মনে রাখার তোমাদের বিষয় হচ্ছে যে এদের যে সংস্থাগুলো, যাদের কি আছে হেডকোয়ার্টার, মানে হচ্ছে HQ হেডকোয়ার্টার, তারপরে হচ্ছে ফাউন্ড ইয়ার, কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল, আর তার সাথে মেম্বার আমি শর্টে লিখে দিলাম, হেডকোয়ার্টার, মেম্বার এবং কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ অবশ্যই কারেন্ট হেড, মানে আমি শর্টে লিখলাম কারেন্ট হেড বা CH, বর্তমান প্রধান এবং সেই সঙ্গে হেডকোয়ার্টার এবং ইয়ার এবং কোন সালে প্রতিষ্ঠা হচ্ছে এবং মেম্বার, এটা অবশ্যই নোট করে রাখবে। প্রশ্ন এখান থেকে একটা দুটো প্রশ্ন থাকার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, ও হ্যাঁ আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে এই সংস্থাগুলো দিয়ে দেবে WHO বা ইউনেস্কো, এদের পুরো নাম জানতে চাইবে, এদের পুরো নাম লেখো, এই পুরো নাম জানতে চাইবে, সেই তখন কিন্তু আবার এইটা একটা ধরনের প্রশ্ন হয়ে যায়, পুরো নাম এগুলো একটু দেখে রাখবে। WHO বা ইউনেস্কো, বিশেষ করে ইউনেস্কোটা খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কোর পুরো নাম কিন্তু অনেকবার জানতে চাই, তো ইউনেস্কোর পুরো নাম কি লেখো বলে একটা প্রশ্ন দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে যে ভারত নিচের কোন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেনি? খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের অধ্যায় 6 এর একটা প্রশ্ন, যে ভারত নিচের কোন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেনি। ভারত স্বাক্ষর করেনি হচ্ছে কোথায়, ভারত স্বাক্ষর করেছে এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটিতে ভারত স্বাক্ষর করেনি, যেটা 1968 সালে যেটি স্বাক্ষর করা হয়েছিল। 1968 সালে এই চুক্তি তৈরি হয়েছিল, ভারত কিন্তু সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। আচ্ছা দেখে নিই একটু, কোন চুক্তি কোন স্বাক্ষরের বছর, খুব গুরুত্বপূর্ণ, কোন চুক্তিটি কোন বছরে স্বাক্ষর হয়েছে। এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি, আমি দিয়েছি ইংলিশেই নামগুলো লিখে দিয়েছি। কোন সাল, 1968। পরে হচ্ছে সিবিটি কোন সাল, সিবিটি হচ্ছে সিটিবিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ মানে একদম সম্পূর্ণভাবে
যে পরমাণু অস্ত্রের যে ব্যবহার মানে এই পরীক্ষামূলক যে পরীক্ষা করা সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর তৈরি করা হয়েছিল 1996 সালে। সল্ট ওয়ান স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ জোট ঠান্ডা যুদ্ধের সময়কালে যখন আরকি মার্কিন যুক্তরাষ্ট্র আর আমেরিকার মধ্যে একটা আর্মস রেস বা অস্ত্রের প্রতিযোগিতা চলছে, সেই বিষয়টাকে থামানোর জন্য মানে এটা মূলত দাঁতাতে যে সময়কালটা সেই সময় শুরু হয়েছিল 72 সাল মনে করে দেখো দাঁতাতের সময়কালটাতে। তো সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, তারা চুক্তি করে সেই মানে এই যে পারমাণবিক অস্ত্রের যে মানে ব্যবহার সেটা পারমাণবিক অস্ত্র বা অন্যান্য আরো অত্যাধুনিক সব মারণাস্ত্রের ব্যবহার কমানোর জন্য। ঠিক আছে? 1972 সল্ট 2 স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, এটা হচ্ছে স্বাক্ষরের বছর 1979। চলো পরের প্রশ্নে চলে যাই। খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্তি হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য অপারেশন পোলো, খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর, অপারেশন পোলো নামক সামরিক অভিযান কোথায় ঘটেছিল? সামরিক অভিযান কোন আ দেশীয় রাজ্যকে, হায়দ্রাবাদকে অন্তর্ভুক্ত করেছে সামরিক অভিযান কার নেতৃত্বে? এই প্রশ্নটা ভুল করলাম। কার নেতৃত্বে? কার নেতৃত্বে এই সামরিক অভিযান ঘটেছিল? প্রথম হচ্ছে হায়দ্রাবাদ দেশীয় রাজ্য নিয়ে আসছে মানে ভারত জাতি গঠনের সমস্যাসমূহ, তার মধ্যে হায়দ্রাবাদ আসছে, জুনাগড় থাকে, কাশ্মীর থাকে, হায়দ্রাবাদ একটা সমস্যা তৈরি করছিল। হায়দ্রাবাদ এই যে সমস্যা করেছিল অপারেশন পোলে। এটা তোমাদের মনে হতে পারে যে অপশন এখানে ভুল আছে। কারণ তোমরা সর্দার বল্লভভাই প্যাটেল পড়ে থাকতে পারো। কিন্তু এখানে অপশন যেটা আছে সেটা ঠিকই আছে এবং উত্তর এখানেই আছে। এবং মনে রাখবে যে মানে অপারেশন পোলো, এই প্রশ্নটা জানতে চাই, অপারেশন পোলো যখন হচ্ছে হায়দ্রাবাদে, যখন সেটা বাস্তবে প্রয়োগ করা হচ্ছে, তখন মানে মাঠে নেমে কে নেতৃত্ব দিয়েছিল? মানে ফিল্ডে নেমে কে লিড করেছিল? এখানে উত্তর হবে হচ্ছে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। তিনি সেই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এই সম্পূর্ণ সামরিক অভিযানটা নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেল, তার একটা সুযোগ্য নেতৃত্বে এই ঘটনা, এই যে অপারেশন পোলো তা ঘটেছিল। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টি বা শাস্ত্রটি রাজনৈতিক দল তাদের কার্যাবলী, জনমত নিয়ে বিস্তারিত আলোচনা করে? খুব সুন্দর প্রশ্ন। নিচের কোন বিষয়টি, আমি এটা স্টার মার্ক করে রাখলাম প্রশ্নটা। নিচের কোন বিষয়টি বা শাস্ত্রটি রাজনৈতিক দল তাদের কার্যাবলী ও জনমত নিয়ে বিস্তারিত আলোচনা করে? সেটা হচ্ছে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সোশিওলজি না, করে না, পেডোলজি না, আ সাইকোলজি না, স্ট্যাটিস্টোলজি। উত্তর হচ্ছে স্ট্যাটিস্টোলজি। স্ট্যাটিস্টোলজি আ যা রাজনৈতিক দল তাদের কার্যাবলী, জনমত নিয়ে বিস্তারিত আলোচনা করে। ঠিক আছে? পরের প্রশ্ন, বিবৃতিমূলক প্রশ্ন। তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা সেমিস্টার 1 এ পরীক্ষা দিয়ে এসছো। চলো কি বলছে, প্রথমে নিচের বিবৃতিটি ও কারণটি পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। দেখি কি বলছে বিবৃতিতে বা অ্যাসারশন। রাজনৈতিক দল হলো একটি সংগঠিত গোষ্ঠী, আচ্ছা, যার উদ্দেশ্য হলো আ সাংবিধানিক উপায় সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করা। রাজনৈতিক ক্ষমতা বেশ। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি নিজেদের নীতি, হ্যাঁ ঠিক আছে, কর্মসূচি সপক্ষে জনমত গঠনের জন্য ব্যাপক প্রচার অভিযান চালায়। তাহলে এখানে কোনটা উত্তর হবে? তোমরা দেখি, একদম ঠিক, এটা একদম ঠিক। নির্বাচনের সময় এই যে রাজনৈতিক ক্ষমতা দখল করবে, রাজনৈতিক ক্ষমতা দখলটা সেই কোন একটা রাজনৈতিক দল সে কিভাবে করবে? নির্বাচনের মাধ্যমেই তো করবে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি নিজেদের নীতি এবং কর্মসূচির সপক্ষে জনমত গঠনের জন্য ব্যাপক প্রচার অভিযান চালায়। তাহলে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতা দখল করতে চায়, তাহলে সে ক্ষমতাটা কিভাবে দখল করবে? তাকে নির্বাচন পদ্ধতিতে দখল করতে হবে। সেই নির্বাচন পদ্ধতিতে সে যখন ক্ষমতা দখল করতে চায়, তখন তাকে কি করতে হবে? ব্যাপক জনমতের সপক্ষে ব্যাপক প্রচার চালাতে হবে। নাহলে মানুষ জানবে কি করে যে সেই রাজনৈতিক দলকে আমরা ভোট দেবো, সেই রাজনৈতিক দল আমাদের হয়ে কথা বলছে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে ক এর উত্তরটা হবে। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুই। আবার পরের দিন আবার একটা ক্লাস নিয়ে হাজির হব। সেখানে অনেক প্রশ্ন থাকবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন নিজের বন্ধু-বান্ধবীদের সাথে, যারা তোমার ক্লাসমেট, এবং ক্লাসটা কন্টিনিউ করো। ক্লাসে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো